কে তোর বাবার মাথায় ঢোকাবে? উনি সফল ব্যবসায়ী ছিলেন, তুখোড় বুদ্ধি। ওনার হয়তো মনে হয়েছে, ওনার দূরদর্শিতায় মনে হয়েছে যে না, উইল করে রাখা উচিত। আর সুজাতা বাধা দেবে, সুজাতাকে না বলেই করে রাখা উচিত, হতেই পারে। তাহলেও মা, বাবা এই উইলটা কার জন্য করবে? তারপর তোমাকে না জানি। দেখো মা, বাবা ভালোভাবেই জানতো যে আমরা কেউ আলাদা থাকতে চাই না, সারা জীবন এভাবে একসাথে থাকতে চাই আমরা। আমার কি মনে হয় বলতো নিখিল, বাবা এটা নিশ্চয়ই আমার জন্য করেছেন। তোর জন্য? মানে তুই আলাদা হতে চেয়েছিলি? তোর কি মনে হয় বর্দা ভাই, আমি বাবাকে পরামর্শ দিয়েছি? তুই তো নিজেই বললি যে বাবা তোর জন্য এইসব ভেবেছে। কেন বলতো? তোর সাথে কি এই ব্যাপারে বাবার কোনো কথা হয়েছিল? না রে, তোরা তো জানিস আমি বরাবরই বাবার কুলাঙ্গার সন্তান। বাবা আমাকে কখনোই পছন্দ করতেন না, তাই আমি ফেরার পরে তোরা হয়তো মেনে নিয়েছিলি, কিন্তু বাবা মন থেকে মানতে পারেননি। তাই জন্য তো আমার সঙ্গে প্রথম প্রথম দেখা করছিলেন না। ওঠ, আমি বলো না, পাপা কি সত্যি কথা বলছে? আমার বাবা ফিরে আসছে। হ্যাঁ দিদি ভাই, তোমার বাবা সত্যি বলছে, ফিরে আসছে তোমার বাবা। এত বছর পর আমার ছেলে ফিরে আসছে, তোমার বাবা ফিরে আসছে। আমার অসুখ ফিরছে। হ্যাঁ গো, শুনেছো? হ্যাঁ আমি জানি তুমি এক্ষুনি বলবে যে অন্যায় করেছে, পাপ করেছে, ও শাস্তি হওয়া উচিত। শাস্তি তো পেয়েছে, এতগুলো বছর তো যথেষ্ট শাস্তি হয়েছে। আর তাছাড়া দেখো, আমরা তো বাবা মা, আমরা কি ভাবতে পেরেছিলাম যে আমাদের চলে যাওয়ার আগে ওকে বন্দি দশা থেকে মুক্ত দেখতে পারবো? ভেবেছিলাম কোনোদিন ও বাড়ি ফিরবে? ও যে ফিরছে এটাই তো অনেক আনন্দের। কি গো, কোনো কথা বলবে না তুমি তো? তাই হয়তো সম্পত্তির ভাগাভাগিটা এমনভাবে করেছেন যাতে আমি সম্পত্তি কাজে লাগিয়ে বিপদে না যেতে পারি। অশোক, তুই এরকম ভাবছিস কেন বলতো? তুই তো জানতিস যে আমাদের বাবা অনেক বড় মনের মানুষ ছিলেন, তোকে তো ক্ষমা করে দিয়েছিলেন, তাই না? দেখ মেজদা ভাই, ভুল মানুষ মাত্রই করে, কিন্তু তুই যে ভুলটা করেছিলি সেটা সংশোধনও করেছিস, আর সেটা আমরা সবাই জানি। ইনফ্যাক্ট সেটা বাবাও জানতো। বাবা, তুমি যে আমার সঙ্গে আশ্রমে যেতে রাজি হয়েছো, আমি এটাতে খুবই খুশি হয়েছি। আমি জাস্ট এক্সপেক্ট করিনি, বিশ্বাস করো। দেখ, তুই তো আমারই সন্তান। সন্তান যেরকমই হোক না কেন, বাবা মায়ের কাছে সে সন্তানই থাকে। তাও অপরাধ তো কিছু কম করিনি। অপরাধ যেমন করেছিস তেমনি তার শাস্তিও তো পেয়েছিস। সেই শাস্তি যদি তোকে সুপথে আনতে পারে, তাতেই আমাদের শান্তি। থ্যাংক ইউ বাবা, আমাকে আজকে অনেকটা কনফিডেন্স দিলে তুমি। তুই যে মানুষের জন্য কাজ করতে চাইছিস এটা শুনে আমি খুব আনন্দ পেয়েছি। সেই জন্যই আমি তোর সঙ্গে বেরিয়েছি আশ্রম দেখতে যাব বলে। আর তোর যদি মনে হয় এই বিলে বাবা আমার আর বর্দা ভাইয়ের নামে সবকিছু লিখে গেছে, তো এটা তুই ভুল ভাবছিস। বা ভালোভাবেই জানতো এরকম যদি বাবা কিছু লিখে যায় আমাদের মধ্যে প্রবলেমস আরো বাড়বে। বাবা এতটা অবিবেচকের মতো কাজ কোনোদিনও করবে না। দেখ নিখিল, আর যদি সেটা করেও থাকে বাবা, আমি তো ভুল কিছু দেখছি না। আমি এবার সম্পত্তি নিয়ে করবোটা কি? যদি আমার জন্য কিছু রেখেও যেত, তাও তো আমি মানুষের মধ্যে সেটা বিলিয়ে দিতাম। আমি তো মানুষের সেবায় সেটা বিলিয়ে দিতাম। আমার তো কোনো কাজেরই না সম্পত্তি, তোরা তো জানিস। শুনতে পাচ্ছ? শোনো শোনো, আমার ছেলেরা কি বলছে।
আমার ছেলেরা সেরকম নয়, আমার ছেলেরা অনেক বড় মনের মানুষ। তারা তোমার সম্পত্তির ভাগ চায় না, ভাগ বটোয়ারা তাদেরও পছন্দ নয়। দেখেছো, ওরা একসাথে থাকতে চায়। তুমি কেন মিছিমিছি এসব করলে বলো তো? কেন আমাদের কষ্ট দিলে? কেন কেন কি ছিল তোমার মনে? কেন? মা মা তুমি এই সামান্য জিনিস নিয়ে কেন কাঁদছো বলো তো? মা এরকম করো না, দাঁড়াও, বাবা কি লিখেছেন সেটা আমাদের পড়তে দাও। মা, এই সামান্য ব্যাপারে কাঁদছো? কেঁদো না মা, কেঁদো না। দেখো, আমার মনে হয় বাবার করে যাওয়া উইলটা বাবা কি লিখে গেছে সেটাই আমাদের একবার দেখা উচিত, সেটা ভালোভাবে সেটা শোনা উচিত সবার। ঠিকই বলেছিস মেজদা ভাই। নিখিল, তুই এবার পড়তে শুরু কর। সবাই এরম করছে কেন কে জানি না। মানে একদিক থেকে তো সুবিধাই হলো, দাদান যদি উইল অনুযায়ী সবকিছু ভাগ করে দিয়ে যায় তাহলে তো সবারই সুবিধা। না গো দিদি ভাই, আমার কি মনে হয় জানো তো, এই ভাগ বাটোয়ারার থেকে না সবাই মিলে একসঙ্গে থাকার আনন্দটা বেশি। এই দেখো না, আমরা সবাই কি সুন্দর একসঙ্গে আছি। এই যদি আমরা একসঙ্গে না থাকতাম তাহলে কি আনন্দগুলো হতো বলো তো? দেখ কৃষ্ণা, এইটা তুই ঠিকই বলেছিস, একসাথে থাকার অনেক পজিটিভ দিক আছে, কিন্তু একটাই জিনিস, কোনো প্রাইভেসি পাওয়া যায় না। উফ, তোমরা একটু চুপ করবে? দেখছো তো বড়রা কথা বলছে। হ্যাঁ, আমি নয় আকাট অশিক্ষিত, কিন্তু এইটুকুনি জানি যে বড়রা কথা বললে চুপ করে শুনতে হয়। দিদি ভাই, ভাই কিন্তু ঠিকই বলেছে, এই সবের মধ্যে আমাদের কথা বলাটা উচিত হবে না। এমনি কারোরই মন ভালো নেই। এখন যদি বাবা দেখে আমরা কথা বলছি তাহলে কিন্তু বকুনিটা আমাদেরই খেতে হবে। সেই এই বাড়িতে তো বকুনি খাওয়ার জন্য একমাত্র আমিই আছি। আরে দেখি, মনে মনে কেন পড়ছিস? জোরে জোরে পড়, শুনি। তোর মাকে শোনা তোর বাবা উইলে কি লিখে গেছে। উনি তো ড্যাং ড্যাং করে স্বর্গে চলে গেছে, আমাকে তো এইসব শোনবার জন্য রেখে গেছেন, তাই না? এখন আমাকে শুনতে হবে এই বাড়ির কোন দিকে কে থাকবে, কোন ঘরটা কার হবে, কার ভাগে ঠাকুর ঘর পড়বে, কার ভাগে রান্নাঘর পড়বে। এই আমার কপালে, এইসব দেখবার জন্য আমি বেঁচে আছি। হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব শুনবো আমি। ছি ছি ছি, এইরকম ভাগ্য আমার। পর পর পর, জোরে জোরে পর, শুনে আমার গান সার্থক হোক। তোরা সব ভাগাভাগি করবি না? লেখা আছে তো কাগজে, লিখে লিখে ভাগ হবে। মা মা শোনো, মা এরকম করো না, একটু শান্ত হও। আর ছোটো ঘরটা তুমি বা কেন আস্তে আস্তে পড়ছো বলো তো? জোরে পড়ো না, দেখছো তো মা কেমন অস্থির হয়ে উঠছে। মা এরকম করো না, দাঁড়াও, ছোটো ঘরটা পড়ছি। শ্যামা, শ্যামা আমাকে একটু টাইম দাও, আমি তো পড়ছি। কি মুশকিল, তুই ওইভাবে একা একা পড়ছিস কেন নিখিল? একটু জোরে পড়, আমরা সবাই তাহলে শুনতে পারি। একটু দাঁড়া মেজদা ভাই, প্লিজ। কি হলো ছোটো ঘরটা, কোনো সমস্যা? সেই তো দেখি, মুখটা অমন হয়ে গেল কেন তোর? চুপ করে আছিস কেন? বল, তোর বাবা কি সর্বনাশের কথা লিখে গেছে? বল বল, শুনি। নিখিল, এনি প্রবলেম? পুরোটাই প্রবলেম বর্দা ভাই। বাবা আমাদের 3 ভাইয়ের মধ্যে কোনো সম্পত্তি ডিভাইড করেনি।
বাহ, এই তো ভালো কথা। এর মধ্যে প্রবলেম কি আছে? তুই আর জ্বালাস রে নিখিল, স্পষ্ট করে বল দেখিনি তোদের 3 ভাইয়ের নামে কি লিখে গেছেন, তোদের 3 ভাইয়ের ব্যাপারে কি বলেছেন উনি উইলে? মেজা ভাই, এই উইলে লেখা আছে যে যতদিন আমরা 3 ভাই জীবিত থাকব, ব্যবসার উপরে আলাদা করে কোনো অধিকার আমাদের থাকবে না। 3 জনের সমান অধিকার আমাদের থাকবে, মারও তাই। ও নিখিল, তুই বুকের উপর থেকে পাথর সরে গেল রে। কি রে বোকা ছেলে, হ্যাঁ? এই কথা ওরকম আমদা আমদা করে পড়তে আছে নাকি? হ্যাঁ, এই কথা বলতে তুই ভয় পাচ্ছিলি? তোর বাবা তো ন্যায্য বিচার করেছেন, কোনো অন্যায় কথা ওখানে লিখে যাননি। উনি সুজাতার পরিবারকে খণ্ড বিখণ্ড করে দেননি। উনি সুজাতাকে দেওয়া কথা রেখেছেন। উনি ওনার সুজাতাকে দেওয়া কথা রেখেছেন। উনি অন্যায় করেননি, অন্যায়। কিন্তু এই অধিকার নিয়েই বা আমি কি করব? নিখিল, বর্দা ভাই, তোরা দিশা আর মুন্নিকে দেখিস। আমি সংসারে আর কদিন, আমি তো আমার পথে বেরিয়ে পড়ব কদিনের মধ্যেই। তুই চুপ কর তো। তোকেও যে এই সম্পত্তি সমানভাবে ভোগ করতে হবে এটাই বাবার নির্দেশ। দেখ বর্দা ভাই, বাবা মায়ের সম্পত্তি ভোগ করার অধিকার দিয়েছে, সম্পত্তি ভোগ করার জন্য কিন্তু জোর করেনি। আর বাবাও তো জানতেন আমি আশ্রম করব, তাতে বাবা কখনো আপত্তি করেননি। বাবা ভালো করেই জানতেন আমি আশ্রম করে মানুষের সেবায় নিজেকে নিয়োগ করব। থাম দেখিনি তোরা, উফ থাম থাম, ওসব তর্ক তোরা পরে করিস। উফ মা গো, আমার বুকের ওপর থেকে পাথর সরে গেছে। আমার পরিবারটা টুকরো টুকরো হয়ে যায়নি। এইটুকু স্বস্তি অন্তত পেতে দে, এইটুকু স্বস্তি পেয়ে নি, হ্যাঁ? তারপর তোরা তর্ক করিস। তাহলে তো যেমনটা ছিল তেমনটাই আছে, ফিল করার দরকার কি ছিল? না গো দিদি ভাই, তুমি বুঝতে পারলে না? ঠিক যেমনটা ছিল সব সময় যেন তেমনটাই থাকে, সেই জন্যেই দাদান এই হুইলটা বানিয়েছেন। জব বাবা, এই যে আমার লাভ কি হলো? আমি তো এমনিতেও বাইরের লোক, অমনিতেও বাইরের লোক। এসব মাঝে আমার লাভের কথা কেন বললো অশোক চৌধুরী? যাক বাবা, যা হয়েছে হয়েছে, অনেক দেরি হয়ে গেল। মা, আমি বরং রান্নাঘরের দিকে যাচ্ছি, বুঝছো তো? রান্নাটা চাপিয়ে দিই। দাঁড়াও শ্যামা। আবার কি হলো ছোট কর্তা? কত বেলা হয়ে গেছে দেখেছো? এখনো আমি পুরো বিলের কথাটা সবাইকে বলিনি। ও মা, এইমাত্র তো বললে উইলে তোমাদের 3 ভাইয়ের কথা আর মায়ের কথা লেখা আছে, তাছাড়া আর কি লেখা আছে? কেন শ্যামা, বুঝলি না? আমি বুঝেছি ঠিক, তুই বুঝিসনি তো? না মা, আমি তো ঠিক বুঝতে পারলাম না। আমিও কিন্তু বুঝতে পারছি না নিখিল। হ্যাঁ রে নিখিল, আমি বলি আমি কি বুঝেছি, কি লেখা আছে ওতে। তোদের বাবা কি লিখে গেছেন আমি জানি। তোদের বাবা লিখে গেছেন যে বেনারসের, সোদপুরের আর অশোক, আমাদের অশোক যে নতুন আশ্রম গড়ে তুলবে বলছিল, সেই সব কটি আশ্রমে উনি কিছু কিছু করে সম্পত্তি দান করে গেছেন, তাই তো? হ্যাঁ, আমি জানতাম।
আসলে কি জানিস শ্যামা, আমি তো সব কিছুতেই দুশ্চিন্তা করি, একটু বেশি দুশ্চিন্তা করি, একটু ধর্মকর্ম নিয়ে থাকতে ভালোবাসি, পুজো আর্চারা করি। উনি উনি না আমাকে বলতেন যে তুমি বড় কুসংস্কারাচ্ছন্ন সুজাতা, তুমি বড্ড বেশি ধর্ম 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 পুজো 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 করো। কিন্তু উনি যে মানতেন না তা নয়, কিন্তু উনিও ধর্ম মানতেন, হয়তো মুখে বলে প্রকাশ করতেন না, কিন্তু উনি ভারী ন্যায়পরায়ণ মানুষ ছিলেন, দান ধ্যান করতে ভালোবাসতেন, অনেক সময় লুকিয়েও দান ধ্যান করেছেন। তুই বল না, তুই তো জানিস।